দেশে এবং প্রবাসে যারা আজকের আরো একটি আয়োজন দেখার জন্য যুক্ত হয়েছে সবাইকে স্বাগত জানাই। ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা আজকের পর্বে। আজকের ৪৪তম পর্ব শুরু করছি। আজকে আমার সাথে যুক্ত রয়েছেন ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা, মোকাবেলার লড়াই একার নয়। এই বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশের খ্যাতিমান একজন চিকিৎসক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালীতে কর্মরত রয়েছেন ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজিস্ট হিসেবে ডাক্তার তাসনিম হোসেন। ম্যাডামকে আমাদের অনুষ্ঠানে আজকে স্বাগত জানাই। ধন্যবাদ। ইনসাফ বারাকা কিডনি ও জেনারেল হাসপাতাল স্বাস্থ্য কথায় আসতে পেরে আমি নিজেকে ধন্য বোধ করছি। আশা করি আজকের আলোচনাটা ফলপ্রসূ হবে। অবশ্যই আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। ম্যাডাম, আজকে আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলবো। আমরা জানি যে এই অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস, যেটাকে আমরা পিঙ্ক অক্টোবর বলে থাকি। ম্যাডাম, এই বিষয়ে শুরুতে একটু জানতে চাচ্ছিলাম যে এই অক্টোবর মাস কেন এই ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস, আর এই পিঙ্ক অক্টোবর দ্বারা কি বুঝে থাকি আমরা? আচ্ছা, পিঙ্ক অক্টোবর বলতে বোঝানো হয় যে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে একটি মাসকে ডেডিকেট করা হয়েছে। এটি হলো অক্টোবর মাস। পিঙ্ক অক্টোবর কথাটি কেন কেন এসেছে? পিঙ্ক অক্টোবর কথাটি আমরা যদি ঐতিহাসিকভাবে দেখতে যাই তাহলে 1985 সালে সচেতনতামূলক একটি পদক্ষেপ হিসেবে আমেরিকান ক্যান্সার সোসাইটি প্রথম মহিলাদের মাঝখানে সচেতনতার জন্য এই অক্টোবর মাসটাকে বেছে নেয় এবং পিঙ্ক একটি কালার কোড যার মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই কালারটির রিবন যেমন আমি এখন পরে আছি একটি রিবন, পিঙ্ক কালারের একটি রিবন। এর মাধ্যমে অনেকেই জিজ্ঞেস করে এটা দিয়ে দিয়ে কি বোঝায়। তখন আমরা এটার উত্তর দেই যে এটি হলো ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাসের একটি সিম্বল, যার মাধ্যমে আমরা জানাতে চাই যে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে যদি সচেতন হই তাহলে সেটি শুরুতেই ধরা পড়া সম্ভব এবং শুরুতে ধরা পড়া সম্ভব হলে সেটির চিকিৎসার মাধ্যমে রোগী দীর্ঘদিন ভালো থাকতে পারে। শুনতে পাচ্ছি না দুলাল ভাই। ধন্যবাদ ম্যাডাম। আমরা সুন্দর একটা প্রশ্ন দিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করলাম। আহ, আমি একটু আহ, অনেকগুলো মানে পিছনের বিষয় দিয়ে আগে নিয়ে আসতে চাচ্ছি যে আচ্ছা, আমরা আমরা অনেকেই, যেমন আমরা যদি আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় যদি বলি যে জি ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা, মোকাবেলার লড়াই একার নয়। মানে জি। ব্রেস্ট ক্যান্সার এই লড়াইটা সবার কেন, এই বিষয়ে যদি ম্যাডাম আপনি একটু বলতেন আমাদের। আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন। কারণ এবছরের প্রতিপাদ্য 2024-এর প্রতিপাদ্য সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা, মোকাবেলার লড়াই একান্ন। একান্ন এই কথাটা এজন্যই এসেছে। প্রথমত এই বিষয়টা নিয়ে মহিলাদের মধ্যে একটি লজ্জা, একটি ভয় কাজ করে যে ব্রেস্ট ক্যান্সার বা হচ্ছে স্তন নিয়ে যে কোনো সমস্যা নিয়ে মহিলারা প্রথমেই সেটা নিয়ে সংকোচ বোধ করে কারোর সাথে শেয়ার করতে। তো এ ধরনের সমস্যা যদি কেউ বোধ করে থাকে বা মনে করে থাকে তাহলে সে প্রথমত তার পরিবারের সদস্যদের সাথে, দ্বিতীয়ত যখন মনে করবে তখন একজন অভিজ্ঞ চিকিৎসকের সাথে, একজন ক্যান্সার বিশেষজ্ঞের সাথে হতে পারে অথবা যে কোনো একজন অভিজ্ঞ চিকিৎসকের সাথে সেটা নিয়ে আলোচনা করতে পারে। এবং এটি নিয়ে মোকাবিলার লড়াই একার নয়, এই ক্যান্সারের ক্ষেত্রেই কেন এই কথাটি এসেছে। কারণ দেখা গেছে গবেষণায় যে ব্রেস্ট ক্যান্সার হলো সারা বিশ্বের মধ্যে মহিলাদের মধ্যে 1 নম্বর ক্যান্সার। এবং যদি ক্যান্সারের কারণের যে মৃত্যু সেটার কারণ হিসেবে দেখা হয়, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে মৃত্যুর কারণ হিসেবে সকল ক্যান্সারের মধ্যে 4 নম্বর পজিশনে আছে। এটি গ্লোবোক্যান 2022-এর গত যে লেটেস্ট ডাটা সেটার মাধ্যমে এই তথ্যটি এসেছে। তো সুতরাং এটি এমনই একটি বিষয় বা এমন একটি রোগ যেটি নিজের মধ্যে লুকিয়ে রেখে বা নিজের মধ্যে সীমাবদ্ধ রেখে সেটার মোকাবেলা করা সম্ভবও নয় এবং উচিতও নয়। তো সেটা শনাক্তকরণের ক্ষেত্রে হোক বা চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে হোক বা যে রোগীটির চিকিৎসা শেষ হয়ে গেছে তার ক্ষেত্রেই হোক, এটি লড়াই কখনো একার নয় এবং কোনো একজন চিকিৎসক এটির লড়াই বা এটির চিকিৎসা সম্পন্ন করতে পারে না। কারণ ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় লাগে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এখানে যেমন একজন সার্জন, একজন অনকোলজিস্ট, ক্লিনিক্যাল রেডিয়েশন অনকোলজিস্ট এবং একজন দেখা যায় সাইকোথেরাপিস্ট, এ ধরনের বিভিন্ন চিকিৎসক বা বিভিন্ন ডিসিপ্লিনের একটি সমন্বয় প্রয়োজন।
ধন্যবাদ ম্যাডাম। আমরা আরেকটা প্রশ্ন জানতে চাই যে আমরা এই ব্রেস্ট ক্যান্সার বলতে আমরা কি বুঝি? যদি সহজভাবে যদি একটু উপস্থাপন করেন ম্যাডাম। আচ্ছা, সহজভাবে যদি বলতে হয় যে স্তন বা ব্রেস্ট হলো মহিলাদের একটি বিশেষ অঙ্গ। এটি একটি এটি একটি বিশেষ ধরনের পরিণত গ্রন্থি, যাতে থাকে অসংখ্য কোষের সমষ্টি। এই কোষগুলো সাধারণভাবে বিভাজন হয় এবং হচ্ছে মেয়েরা যখন বড় হয় বা পরিণত বয়সে পরিণত হয়, তখন এটি একটি স্বাভাবিক গ্রোথের মাধ্যমে যায়। এটি হলো স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু একটি অস্বাভাবিক কোষ বিভাজন যদি এর মধ্যে দেখা দেয়, তখনই এটি টিউমার বা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। তো সকল ধরনের টিউমারই আবার ক্যান্সার নয়। তো ক্যান্সারের যখন আনকন্ট্রোলড সেল ডিভিশন আমরা যেটাকে বলে থাকি, কোষ বিভাজন যখন অনিয়ন্ত্রিতভাবে হতে থাকে এবং সেটি যখন খারাপ আকার ধারণ করে, সেটি ব্রেস্ট ক্যান্সার বা স্তনের ক্যান্সার। জি ম্যাডাম, শুনলাম। এখন একটা প্রশ্ন যে ব্রেস্ট ক্যান্সার কি শুধু নারীদের রোগ বা মহিলাদের রোগ, না পুরুষেরও হতে পারে? এই বিষয়টা একটু একটু বলেন। আচ্ছা, ব্রেস্ট হলো এমন একটি অঙ্গ যেটি মহিলাদের মূলত পরিণত হয়, যেটা আমি একটু আগে উল্লেখ করলাম যে পরিণত বয়সে যাওয়ার সাথে সাথে বা পিউবার্টাল এজের পরে সেটি পরিণত হয়। কিন্তু এই অঙ্গটি আসলে পুরুষদেরও আছে, বাট এটার গ্রোথটা সেভাবে হয় না। তো পুরুষদের যেহেতু এই অঙ্গটি আছে এবং শরীরের যে কোনো অঙ্গে অথবা যে কোনো অংশে আসলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে ক্যান্সার হতে পারে। তো পুরুষদেরও আসলে ব্রেস্ট ক্যান্সার হতে পারে। ব্রেস্ট ক্যান্সার যে একেবারে শুধু নারীদের রোগ, এই কথাটি আসলে ভুল বা এটা একটি ভ্রান্ত ধারণা। তবে পুরুষদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সারের সকল রকম ব্রেস্ট ক্যান্সার, যে 100 জন নারীর মধ্যে যদি আমি ব্রেস্ট ক্যান্সার রোগী 100 জন রোগী যদি ব্রেস্ট ক্যান্সারের হয়ে থাকে, তার মধ্যে 99 জন মহিলা, একজন হয়তো পুরুষ, বা লেস দেন 1%, যেটাকে আমরা বলে থাকি, অফ ব্রেস্ট ক্যান্সার আর মেল ব্রেস্ট ক্যান্সার। জি, আমরা প্রশ্নটা অনলাইনেও পেয়েছিলাম। ইমরান হোসেন করেছিল, ম্যাডাম পুরুষদের কি স্তন ক্যান্সার হতে পারে? এর উত্তর আমরা জি অলরেডি ইতিমধ্যেই পেয়েছি। আ জি। এখানে ব্রেস্ট ক্যান্সার খরচ কি অনেক ব্যয়বহুল? অর্থাৎ এই ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার খরচ জানতে চাচ্ছেন ইমরান হোসেন। আমরা যদি এই প্রশ্নটা এখনই নিতে, যদি আমার পরের প্রশ্নটা ছিল ম্যাডাম। আচ্ছা আচ্ছা। জি, যে কোনো ধরনের ক্যান্সার, সেটা ব্রেস্ট ক্যান্সারই হোক বা যে কোনো ক্যান্সারই হোক, রোগীদের মধ্যে একটি আশঙ্কা বা ভয় যেটা থাকে, যেটা হচ্ছে খরচ নিয়ে। এখন খরচের ব্যয়বহুলতা, সেটা তো সেটার আসলে বিভিন্ন ধরনের পর্যায় আছে, বা চিকিৎসার বিভিন্ন ধরনের পর্যায়ে খরচটা আসে। এখন ব্রেস্ট ক্যান্সার এমন একটি রোগ যেটার চিকিৎসা আমি একটু আগেই উল্লেখ করলাম, শুধুমাত্র একটি ট্রিটমেন্ট মডালিটি বা এক ধরনের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে যা শেষ হয় না, যার মধ্যে লাগে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ক্ষেত্র বিশেষে হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি ইত্যাদি। তো ব্যয়বহুলতার বিষয়টা এভাবেই আসছে যে খরচটা আসলে এই এই সকল চিকিৎসা প্রক্রিয়া বা এই সকল চিকিৎসা পদ্ধতির সমস্ত খরচ কিন্তু একবারে একটি রোগীকে দিতে হচ্ছে না, বরং এটির খরচটি ধাপে ধাপে আসে। হয়তোবা সার্জারি শেষ হলে তারপরে কেমোথেরাপি, অথবা কেমোথেরাপি শেষ করে সার্জারি। তো চিকিৎসার ব্যয়বহুলতাটাও সেটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, এবং হচ্ছে কেস স্পেসিফিক। এটি আসলে কেস স্পেসিফিকও বটে, যে কার ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা লাগছে, খরচটা আসলে তার উপর নির্ভর করে। ম্যাডাম, এটা কতদিন এই স্তন ক্যান্সার চিকিৎসাটা চলতে পারে, আর এটা কতটা নিরাময়যোগ্য, এই বিষয়ে যদি ম্যাডাম একটু জানান। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটির কথা যদি আমি শুরুতেই বলি, যে ব্রেস্ট ক্যান্সার নিরাময়যোগ্য কিনা, বা ক্যান্সার হলেই হচ্ছে সেটি অনিরাময়যোগ্য বা সেটার কোনো চিকিৎসা নাই, এই ভ্রান্ত ধারণা অনেকের মধ্যেই আছে এখনো আমাদের দেশে। তো যেটি হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার, এই এই বিষয়টি আসলে ব্রেস্ট ক্যান্সার আসলে কোন স্টেজে ধরা পড়ছে এবং তার কিছু মলিকুলার সাবটাইপ আমরা বলি, সেটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ভিতরেও কিছু শ্রেণী বিভাগ রয়েছে, তার উপর তার আসলে পরবর্তী নিরাময় যোগ্যতাটা নির্ভর করে। তো ক্যান্সার যদি শুরুতেই শনাক্ত করা যায় বা শুরুর স্টেজে, যেটা আমি শুরুতেই বলেছি যে স্টেজ 1, 2, বা যেই ক্যান্সারটি দূরবর্তী কোনো অঙ্গে ছড়িয়ে পড়েনি, যেটি হচ্ছে মেটাস্টেসিস হয়নি,
দূরবর্তী কোনো অঙ্গে ছড়িয়ে পড়েনি, শুধুমাত্র স্তনেই সীমাবদ্ধ আছে বা স্তনের আশেপাশের যে লিফ নোড বা লসিকা গ্রন্থির মধ্যে সীমাবদ্ধ আছে, এমন যে ক্যান্সারটি, সেটি সাধারণত আমরা বলে থাকি নিরাময় যোগ্য, যদি সঠিক সময়ে চিকিৎসাটি সম্পন্ন করা যায়। আর ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার প্রথম প্রশ্নটির উত্তর যদি আমি বলি যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা কত দিনে শেষ হয়, সেটিও আসলে কেস স্পেসিফিক। তো সাধারণত দেখা যাচ্ছে যে শুরুর যে ধাপে ধাপে চিকিৎসা পদ্ধতিটি আমি যেটা বললাম, যে শুরুর যে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এই অংশটুকু সাধারণত দেখা যায় 1 বছরের মধ্যে শেষ করা সম্ভব। এবং হচ্ছে পরবর্তী যে চিকিৎসা আমরা যেটা বলে থাকি যে মেইনটেনেন্স থেরাপি, সেটাই হরমোন থেরাপির মাধ্যমে হতে পারে বা টার্গেটেড থেরাপি বা হচ্ছে ইমিউনোথেরাপির মাধ্যমে হতে পারে, সেটি সাধারণত এর পরের ধাপে আসছে, সেটি হচ্ছে পরবর্তী 2 বছরের মধ্যে সম্পন্ন করতে হয়। এটি হলো স্টেজ 1 2 3 স্টেজের ক্ষেত্রে। এবং স্টেজ 4 বা মেটাস্টেটিক যে কেসগুলো, তারা তো আসলে শুরুতেই দূরবর্তী অংশে ছড়িয়ে পড়েছে, তো তাদের ক্ষেত্রে আসলে বিষয়টি ভিন্ন। জি ম্যাডাম, আমরা এটার একটু এই ক্যান্সার সম্পর্কে আরো একটু অগ্রসর হব, যে এই ক্যান্সারটা কাদের হতে পারে। আমরা শুনেছি যে এই ক্যান্সারটা কিছু খাবার এর জন্য দায়ী। কোন ধরনের খাবার খেলে এই আহ, আহ, স্তন ক্যান্সারটা হতে পারে, যদি একটু ব্যাখ্যা করেন প্লিজ ম্যাডাম। আচ্ছা, স্তন ক্যান্সারের জন্য মূলত কোনো খাবার দায়ী বা কোনো খাবার এটির প্রথম ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর হিসেবে আসলে আসে না। তবে যেহেতু খাবারের কথাটি জিজ্ঞেসই করেছেন, তাহলে বলা যায় কিছু বদভ্যাস যেমন ধূমপান বা মদ্যপায়ী যারা, তাদের কিন্তু এটির রিস্ক আছে। বা যারা বেশি ফ্যাটি ফুড খাচ্ছে, ফ্যাটি ফুডের মধ্যে আছে যেমন হচ্ছে চর্বিযুক্ত বা মেদবহুল খাবারগুলো, এগুলো হচ্ছে শারীরিক স্থূলতা বাড়িয়ে দেয় বা ওবেসিটির কারণ হয়ে দাঁড়ায়, সেটি একটি কারণ। কিন্তু মূল যে কারণটি ব্রেস্ট ক্যান্সারে, সেটি হলো শরীরে ইস্ট্রোজেনের প্রভাব। শরীরে মহিলাদের মধ্যে যে হরমোনটি মূলত আছে, সেটার নাম হচ্ছে ইস্ট্রোজেন। তো ইস্ট্রোজেনের একটি মাত্রাতিরিক্ত প্রভাব কারো কারো শরীরে দেখা যায়, সেটি এটির মূল কারণ। এবং ইস্ট্রোজেনের প্রভাব কাদের মধ্যে বেশি দেখা যায় সেটি যদি জিজ্ঞেস করেন, তারা হলো যারা অল্প বয়সে মেনার্কি হচ্ছে বা যারা অল্প বয়সে ঋতুবর্তী হয়ে পড়ছে, ছোট বয়সে যেমন 12 বছরের কমে ঋতুবর্তী হয়েছে পড়ছে, বা যারা বেশি বয়সে ঋতু জরায় অবতীর্ণ হচ্ছে, যেমন মেনোপজটা 45-এর পরে হচ্ছে, অথবা যারা নিঃসন্তান আছে, তাদের মধ্যে ইস্ট্রোজেনের প্রভাবটা বেশি। বা যারা হচ্ছে শিশু হওয়ার পরও শিশুকে বুকের দুধ পান করাচ্ছেন না, হ্যাঁ, তাদের মধ্যে ইস্ট্রোজেনের প্রভাবটা বেশি। তাছাড়া সন্তান যদি যারা 30 বছরের বেশি বয়সে ধারণ করছেন যেসব নারীরা, তাদের মধ্যে ইস্ট্রোজেনের প্রভাবটা বেশি এবং তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে বলে একটি সম্ভাবনা দেখা গেছে। আর আরেকটি কারণ যেটি আছে, সেটি হচ্ছে বংশগত কারণ। বংশগত দেখা যাচ্ছে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ আমরা যেটাকে বলে থাকি, যেমন মা, খালা, ফার্স্ট ডিগ্রি যেমন মা, বোন অথবা মেয়ে, অথবা সেকেন্ড ডিগ্রি যেমন খালা, ফুফু, তাদের মধ্যে যদি ব্রেস্ট ক্যান্সার থেকে থাকে, তাহলেও হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা খাবারের পাশাপাশি যেটা জানলাম যে বংশগত কারণেও এই ঝুঁকিটা, মানে এক কথায় যাদের বংশে এই কারো এটা ছিল, তার এটা হতে পারে। তাহলে জি, ম্যাডাম আবার আমরা আরেকটা পেলাম যে খাবারের মাধ্যমে হতে পারে। এই স্তন ক্যান্সারের ক্ষেত্রে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় শেষে বলেছেন, যে যারা দুধ পান না করায় সন্তানদেরকে, যারা মায়ের বুকের দুধ যারা খাওয়াতে পছন্দ করেন না অনেক সময়, জি, তাদেরও এই ঝুঁকিটা বেড়ে যায় আর কি, স্তন বাড়তে ক্যান্সার পারে। হয়। ম্যাডাম, এই বুকের দুধ না খাওয়ালে স্তন ক্যান্সার বাড়তে পারে, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন, একটু আমরা একটু জানতে চাচ্ছিলাম আপনার আচ্ছা, কাছে। বুকের দুধ যারা খাওয়ায়, যেসব মায়েরা সন্তানদেরকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদের ওই পিরিয়ডটা, সন্তানদেরকে যে সময়টা বুকের দুধ খাওয়াচ্ছেন, প্রথম 6 বছর এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, পরের আরো 1.5 বছর পর্যন্ত কমপ্লিমেন্টারি ফুডের পাশাপাশি ব্রেস্ট ফিডিং করাচ্ছেন। তো এই পিরিয়ডটাতে যখন সন্তানদেরকে বুকের দুধ পান করিয়ে থাকেন, তখন দেখা যাচ্ছে শরীরে ইস্ট্রোজেনের প্রভাবটা কমে যায়। তো শরীরের এই হরমোনটি মূলত যে দায়ী ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ানোর।
সে কারণে এই সময়কালটি যেহেতু শিশুকে বুকের দুধ পান করাচ্ছেন, তখন শরীরে ইস্ট্রোজেনের প্রভাবটি কমে যায়, এবং এই কমে যাওয়ার কারণটাই একটি কারণ ঝুঁকি কমার কারণ হিসেবে। জি, তাহলে আমরা এটা বলতে পারি যে যারা মায়ের বুকের দুধ যারা খাওয়ান সন্তানদেরকে, তাদের ঝুঁকিটা অনেকাংশেই কমে যায়। জি, ম্যাডাম আমরা আরো আমরা যদি কারো যদি এই স্তন ক্যান্সার হয়, শুরুতে আমরা কিছুটা বলেছিলাম, আরেকটু স্পষ্ট করে যদি বলতেন কি কি লক্ষণগুলো সাধারণত স্তন ক্যান্সারের, মানে আমার স্তনে নারী বা পুরুষ যারা এই স্তন ক্যান্সারের কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে তার স্তন ক্যান্সার হয়েছে? জি। লক্ষণগুলোর মধ্যে শুরুতেই যেটা আমরা সবাই জানি সেটি হচ্ছে যে স্তনে কোনো চাকা বা গোটার আবির্ভাব এরকম যদি হয়ে থাকে তাহলে এটি একটি সন্দেহজনক লক্ষণ হতে পারে। পাশাপাশি স্তনের যে বোটা বা স্তনবৃন্ত বা নিপল, এখানে যদি কোনো আকার আকৃতির পরিবর্তন হয়ে থাকে বা এটি ভিতরে ঢুকে যায়, এ ধরনের একটি যাকে বলি আমরা ইনভার্সন, সেটিও হতে পারে। তাছাড়া স্তনের চামড়ায় কোনো পরিবর্তনের, এর রঙে কোনো পরিবর্তন অথবা আকার আকৃতিতে কোনো পরিবর্তন, এগুলো হচ্ছে স্তন ক্যান্সারের লক্ষণ হয়ে থাকতে পারে। তবে সবার ক্ষেত্রে যে লক্ষণটি একই রকম হবে তা নয়। দেখা যায় এক একজনের ক্ষেত্রে রোগের প্রেজেন্টেশন বা রোগের আবির্ভাবটা এক একভাবে হয়ে থাকে। এবং যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন নারী বা পুরুষের ক্ষেত্রে, তো নারীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্তনের আকারটি অথবা ভলিউম যেহেতু বেশি থাকে, সে কারণে কোনো পিণ্ড বা চাকা থাকলে সেটি লুকায়িত অবস্থায় বেশি দিন থেকে থাকে, সেজন্য নারীদের মধ্যে এটা সচেতনতা বেশি দরকার। পুরুষদের যেহেতু স্তনের ভলিউমটাই বা আকার কম থাকে, তো সেখানে কোনো চাকা বা পিণ্ডের আবির্ভাব সহজেই ধরা পড়ে। তো এটি হলো মূল বিষয় যে আসলে লক্ষণটি কোনো একটি নির্দিষ্ট একটি বা দুইটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি যে কোনো ভাবেই আবির্ভাব হতে পারে। জি ম্যাডাম, আমরা শুনছিলাম যে এটা বংশগত হতে জি, পারে কারো জিনে যদি থাকে। এখন জি। এটা যদি কারো পরিবারে যদি কারো এই স্তন ক্যান্সারটা হয়ে যায়, এটা পরিবারের অন্য সদস্যদের এই স্তন ক্যান্সারটা হওয়ার ঝুঁকি থাকে কিনা? আচ্ছা, এটি একটি খুবই সুন্দর প্রশ্ন, কারণ দেখা যায় যার পরিবারে একজনের স্তন ক্যান্সার হয়েছে বা যে কোনো ধরনের ক্যান্সার হয়েছে, পরিবারের সদস্যদের মধ্যে একটি ভয় আশঙ্কা সবসময়ই কাজ করে। তো স্তন ক্যান্সারের মধ্যে একটি পরিবারগত বা জিনগত একটি বিষয় বা রিস্ক ফ্যাক্টর অবশ্যই আছে। এটি যেমন অস্বীকার করার উপায় নেই, পাশাপাশি এটিও বলা যায় না যে যার পরিবারে স্তন ক্যান্সারের একজন রোগী আছে তার অন্যান্য পরিবারের সদস্যরাও স্তন ক্যান্সারে 100% আক্রান্ত হবেন। তো স্তন ক্যান্সারে যার পরিবারের কোনো সদস্য আছেন, যদি দেখা যায় একজন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ অথবা একজন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ থাকলে তার ঝুঁকিটি সাধারণ মানুষের থেকে দ্বিগুণ, এ কথা সত্য। আবার দুজন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যদি আক্রান্ত থাকে তাহলে তার ঝুঁকি সাধারণ একজন মানুষের থেকে 5 গুণ বেশি, এটি সত্যি। তবে আজকাল বিভিন্ন ধরনের মলিকুলার বা জেনেটিক টেস্টিং অ্যাভেলেবল হয়েছে, সেটি যেমন সারা বিশ্বে আছে, বাংলাদেশেও কয়েকটি কোম্পানি বা কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে সেটি চলে এসেছে। সেই জেনেটিক টেস্টিং গুলোর মাধ্যমে সেই জিনটি কি পরিবারের অন্যান্য সদস্যরা বহন করছে কিনা, যেমন BRCA1 2 ইত্যাদি, এটি কিন্তু টেস্ট করে দেখা সম্ভব। জি ম্যাডাম, এই টেস্ট সম্পর্কে যেহেতু কথা আসলো, আমরা একটু আহ, জানতে চাইবো যে এই টেস্ট বা স্ক্রিনিং আমি বুঝবো কিভাবে যে আমার স্তনে ক্যান্সার হয়েছে কিনা, বা ক্যান্সারের কোনো, এটা আমার এই পরীক্ষা নিরীক্ষা বা আমরা অনেক সময় বলি বেস্ট ক্যান্সার স্ক্রিনিং, এই পরীক্ষা নিরীক্ষা স্ক্রিনিং এই কথাগুলো যদি আমাদেরকে একটু সহজ করে একটু বুঝিয়ে বলেন ম্যাডাম। আচ্ছা, স্ক্রিনিং আসলে একটি মেডিকেল পদ্ধতি যা হচ্ছে সাধারণত দেখা যাচ্ছে জেনারেল পপুলেশন, যার হচ্ছে এখনো রোগটি হয়নি বা যে এখনো ডিজিজড নয়, জেনারেল পপুলেশন বা আপাত নীরোগ বা রোগবিহীন একজন মানুষের মধ্যে কোনো ক্যান্সারের লক্ষণ আছে কিনা সেটি নির্ণয় করা।
এখন ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং কিভাবে করা সম্ভব? ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এর জন্য আমরা যেটা অ্যাডভাইস করে থাকি যে ঋতুবর্তী একজন যে নারী যার যে কোনো মেনোপজাল হয়নি, ঋতুবর্তী যে নারী তাকে হচ্ছে আমরা প্রতি মাসে মাসিক শেষ হওয়ার 5 থেকে 7 দিন পরে পরে নিজের স্তন পরীক্ষা করতে বলে থাকি। সেটি হচ্ছে সে শুয়ে বসে বা আয়নার সামনে কিছু পদ্ধতি আমরা শিখিয়ে দেই। আর দ্বিতীয়ত যে নারী এখন অলরেডি মেনোপজাল হয়ে গেছে বা ঋতু জরায় অবতীর্ণ হয়েছে, উনি নিজেকে পরীক্ষা করবেন মাসের যে কোনো একটি নির্দিষ্ট সময়। একে বলা হয় ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। তাহলে যেটি হয় যে কোনো ধরনের যে লক্ষণগুলোর কথা আমরা আলোচনা করলাম, সেই লক্ষণগুলো যদি দেখা যায় সাথে সাথে একজন মেডিকেল পার্সোনালের উনি বা একজন ডক্টর, অভিজ্ঞ ডক্টরের উনি পরামর্শ গ্রহণ করতে পারেন। আর দ্বিতীয়ত স্ক্রিনিং এ যে ধাপটি আসছে সেটি হলো ডাক্তারের মাধ্যমে পরীক্ষা বা অভিজ্ঞতা সম্পন্ন যিনি ডাক্তার উনি পরীক্ষা করে দেখবেন। তো সেটি আসলে খুব ঘন ঘন বা মাসিক করার কোনো প্রয়োজন নেই। সেটি দেখা যাচ্ছে বয়স ভেদে কখনো 6 মাস করে বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটি বলি 1 বছর করে, যার মধ্যে কোনো সিমটম বা কোনো ধরনের সমস্যা দেখা যায়নি। 40-এর ঊর্ধ্ব যে নারীরা আছে তাদেরকে বছরে একবার করে একজন মেডিকেল পার্সোনাল বা অভিজ্ঞ ডাক্তারের কাছে এসে পরীক্ষা করাতে হবে। পাশাপাশি যদি ডাক্তার মনে করেন পরীক্ষায় কোনো সমস্যা দেখা যাচ্ছে, তখন কিছু ইনভেস্টিগেশন উনি অ্যাডভাইস করেন এবং ইনভেস্টিগেশন গুলোর মধ্যে আছে ম্যামোগ্রাফি, সেটাকে আমরা বলে থাকি যে ব্রেস্টের একটি বিশেষ পরীক্ষা। আরেকটি আছে হচ্ছে ব্রেস্টের আল্ট্রাসোনোগ্রাফি। এবং এই পরীক্ষাগুলোর মাধ্যমে ইমেজিং এ বা ছবিতে যদি কোনো সমস্যা দেখা যায়, তখন সাধারণত পরবর্তী ধাপ যেটা পরীক্ষার সেখানে আমরা চলে যেতে পারি, যেমন হচ্ছে বায়োপসি, এফএনএসি ইত্যাদি। তাহলে একটা সুন্দর বিষয় যে আমরা নিজেই নিজের স্তন আমরা প্রথমে নিজেরাই পরীক্ষা করে বলতে পারি যে আমার এই ধরনের কোনো সমস্যা রয়েছে কিনা। এটা নিজেই জি নিজের স্তন পরীক্ষা করা আরকি। জি। জি। জি ম্যাডাম, ধন্যবাদ এই বিষয়টা জানার জন্য। আর একটা বিষয় যে আপনি শুরুতে একটু বলছিলেন যে এই অ্যা স্ত্রী মানে স্তন ক্যান্সার নারী-পুরুষ স্ত্রী সবারই এটা একটা ভয়াবহ। এটার আকারটা বর্তমানে যদি একটু বলতেন বাংলাদেশ বা বিশ্বের কতজন পুরুষের মধ্যে বা কত হাজার নারীর মধ্যে এই পরিসংখ্যানটা যদি কোন ডাটা যদি আপনার কাছে থাকে ম্যাডাম আমাদের একটু বলতেন। আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার আসলে যেটি শুরুতেই বললাম যে নারীদের মধ্যে এটি হলো প্রধানতম ক্যান্সার। সেটি যেমন সারা বিশ্বের ক্ষেত্রে সত্যি, সেটি বাংলাদেশের ক্ষেত্রেও সত্যি। তো দেখা যাচ্ছে বাংলাদেশে প্রতি 1 লাখ নারীর মধ্যে গড়ে 17 জন নারী আহ, নতুন করে আক্রান্ত হচ্ছেন এ রোগে, এবং 1 লাখ নারীর মধ্যে 6 জন নারী এ রোগে মৃত্যুবরণ বরণ করছে। এবং সারা বিশ্বে দেখা যাচ্ছে প্রায় প্রতি বছর 20 লাখ বা 22 লাখের কাছাকাছি একটি পরিসংখ্যান আছে, যেটি গ্লোবোকেন 2022 অনুসারে, যে নারী প্রতি বছর এই রোগটিতে নতুন ভাবে আক্রান্ত হচ্ছেন বা নতুন ভাবে ডায়াগনোসড হচ্ছেন। এবং প্রতি বছর দেখা যাচ্ছে এই রোগের কারণে মৃত্যুবরণ করছেন প্রায় 6 লাখের কাছাকাছি নারী সারা বিশ্বে। তো এটির আসলে সচেতনতার পরও দেখা যাচ্ছে এটির মাত্রা বা এটির কারণে যে মৃত্যু সেটি হয়তোবা কিছুটা কমিয়ে আনা সম্ভব হয়েছে সারা বিশ্বে। তো সচেতনতাই পারে এটিকে আসলে প্রথম স্তরে একে নির্ণয় করে এটা সঠিক চিকিৎসা করা, কারণ এটার আকারটা আসলে নেহায়েত কম নয়। তাহলে আমরা সাধারণত এই যে আমরা যে এইটা পেলাম, আপনার কাছ থেকে যে পরিসংখ্যানটা পেলাম, জি তাতে দেখা যায় যে বাংলাদেশে আ ১ লাখের মধ্যে লাখে আমাদের প্রায় ৬ জন যদি আমি ভুল না করি। ১ লাখের মধ্যে ৬ জন। 1 লাখের মধ্যে 6 জন মারা যায় এবং 17 জন আক্রান্ত হচ্ছে ৬ জন গড়ে। বাংলাদেশের মধ্যে গড়ে যে ৬ জন মৃত্যুবরণ করছেন এবং ১৭ জন আক্রান্ত হচ্ছেন। তাহলে এই সংখ্যাটা খুবই ভয়াবহ। আর আমরা চেষ্টা করব যে আমরা এই স্তন ক্যান্সার আ আমরা যদি স্ক্রিনিং করতে পারি। আমি একটু প্রশ্ন আসতে চাচ্ছিলাম যে বাংলাদেশে এর চিকিৎসাটা, বাংলাদেশে এই স্তন ক্যান্সারের কি চিকিৎসা রয়েছে? সেগুলোর খরচ কেমন? এই বিষয়ে যদি ম্যাডাম একটু আমাদের একটু ধারণা দেন। আচ্ছা, বাংলাদেশে আসলে স্তন ক্যান্সারের যে চিকিৎসার অনেকগুলো স্টেপ রয়েছে, সেটা আমি একটু আগেই কিছুক্ষণ আগেই উল্লেখ করেছি। তো বাংলাদেশে স্তন ক্যান্সারের চিকিৎসার সবগুলি স্টেপই বিদ্যমান, সেটি যেমন সরকারি পর্যায়ে বিদ্যমান, বেসরকারি পর্যায়েও পাশাপাশি সেটি বিদ্যমান আছে।
তো তার মধ্যে দেখা যাচ্ছে যে খরচটার বিষয়টা তো আসলে সরকারি এবং বেসরকারিতে কিছুটা ডিফার করে। তো দেখা যাচ্ছে এর মধ্যে যেমন সার্জারি সার্জারি যেমন বিভিন্ন ধরনের সার্জারি হতে পারে, সেটি যেমন হচ্ছে পুরোপুরি স্তন ফেলে দেওয়া অথবা স্তনটি রেখে শুধুমাত্র ক্যান্সারের অংশটুকু ফেলে দেওয়া, এ ধরনের সার্জারিও সম্ভব। আবার কেমোথেরাপির মধ্যেও বিভিন্ন ধরনের কেমোথেরাপি আছে এবং সেটি হচ্ছে দেখা যাচ্ছে আহ, অবস্থা বিশেষে বা কেসের উপর ভিত্তি করে রোগীর স্টেজ, রোগীর যে শারীরিক কন্ডিশন, তার উপর ভিত্তি করে এক এক রোগীর ক্ষেত্রে এক এক ধরনের কেমো সিলেকশন করা হয়। পাশাপাশি আছে রেডিয়েশন থেরাপি। থেরাপিটিও দেখা যাচ্ছে রোগী বিশেষে যে নিরাময়যোগ্য একজন রোগী তার ক্ষেত্রে এক ধরনের রেডিয়েশন থেরাপি, যার রোগটি ছড়িয়ে গেছে তার ক্ষেত্রে আরেক ধরনের রেডিয়েশন থেরাপি। তো খরচের বিষয়টি আসলে এভাবে করেই নির্ধারণ হয়, ক্ষেত্র বিশেষে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। ম্যাডাম, একটা কথা বলছিলেন যে স্তন ক্যান্সার হলে কেটে ফেলতে হয় বা কেটে চিকিৎসা করা, এটাকে পুরো স্তন ফেলে দিতে হয়, বা এই কেটে ফেলে দিলে স্তনের এক অংশ অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয় কিনা, বা এটার ক্ষেত্রে কি কি ভয় ভীতি বা আশঙ্কা মানুষের কাজ করে, এই বিষয়ে আচ্ছা, যদি আপনি একটু বলেন। জি জি। এই স্তন ক্যান্সারের চিকিৎসা নিয়ে একটি কমন ভয় বা একটি কমন অভিযোগ, অনেক সময় নারীরা যেটি ভয় করে থাকে যে স্তন ক্যান্সার হলো বা টিউমার হলো, হয়তো বা আমার পুরো ব্রেস্ট বা স্তনটি ফেলে দিতে হবে। তো সেটিও যেমন বললাম যে কেস স্পেসিফিক, অনেক কেসেই দেখা যাচ্ছে যে আজকাল যেটি করা হয় যে অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি, যেটির মাধ্যমে সম্ভব যে স্তনের আকার আকৃতি ঠিক রেখে শুধুমাত্র ক্যান্সারের অংশটুকু ফেলে দিয়ে আকৃতি ঠিক রাখা। তো দেখা যাচ্ছে যে এই ভয়ভীতির কারণ নেই, এবং হচ্ছে মূলত যেটি হচ্ছে স্ক্রিনিং এর মাধ্যমে যদি ধরা পড়ে শুরুতেই, তাহলে তো দেখা যাচ্ছে তার স্তনের অনেকটি অংশই বাঁচানো সম্ভব। এবং দেখা যাচ্ছে যে আহ, আরেকটি পদ্ধতি অবলম্বন করা হয়, যেটি হলো নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বা হচ্ছে সার্জারির পূর্বে কেমোথেরাপি দিয়ে টিউমারের আকারটি ছোট করে নিয়ে হয়তোবা তার স্তন প্রিজার্ভ করা সম্ভব বা সংরক্ষণ করা সম্ভব। তো এই ভয়ভীতিটি আসলে ভিত্তিহীন, এটি আমি বলতে চাই। আর যারা এই ধরনের ভয় পান তাদের জন্য, তাদের ক্ষেত্রে আপনার উপদেশ কি? তাদের ক্ষেত্রে আমার উপদেশ হলো, আপনি এই ক্ষেত্রেও প্রথম কথাটি আবার চলে আসছে যে আপনার মোকাবেলার লড়াই কিন্তু একার নয়। আচ্ছা। মোকাবেলার লড়াই একার নয়, আপনি নিজের মধ্যে জিনিসটি সীমাবদ্ধ রাখলে সমাধান কখনোই সম্ভব নয়। আপনাকে সঠিক ডাক্তার এবং অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারের নিকট আসতে হবে, বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে হবে, তখনই আপনি বুঝতে পারবেন যে এর কতগুলো পদ্ধতি বা অপশন আপনার হাতে আছে। অপশন গুলো হাতে যখন আপনি আছে বুঝতে পারবেন, তখনই আপনি এর মোকাবেলা সহজে করতে পারবেন। জি ম্যাডাম, ধন্যবাদ। অনেকে একটা ভয় কাজ করে যে স্তনে ক্যান্সার হলে সন্তান ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়, বন্ধ্যাত্ব আচ্ছা শুরু হয়ে যায়। মানে এই ধরনের যে একটা কুসংস্কার রয়েছে, বা এটা কতটুকু সত্য ম্যাডাম, আপনি যদি একটু বিষয়টা একটু ক্লিয়ার করেন। আচ্ছা, স্তন ক্যান্সার হলে আসলে এর অনেকগুলো চিকিৎসার মধ্যে যেমন আছে সার্জারির পাশাপাশি কেমোথেরাপি, রেডিওথেরাপি। তো সন্তান ধারণের ক্ষমতা আসলে একজন নারীর, এটি যেমন বয়সের মধ্যে সীমাবদ্ধ। নারীদের যে ওভামের রিজার্ভ থাকে সেটি তার বয়সের সাথে সাথে কমতে থাকে, এ কথা যেমন সত্য, কিন্তু আহ, যে কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলোর প্রভাবে সন্তান ধারণের ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়, এই কথাটি পুরোপুরি সত্য নয়। যদি কোনো নারী তার কেমোথেরাপি, রেডিওথেরাপি এই চিকিৎসাগুলোর শেষ করে এবং পাশাপাশি একজন ফার্টিলিটি স্পেশালিস্ট বা যিনি একজন ফার্টিলিটি বিশেষজ্ঞ তার শরণাপন্ন হন, তার মাধ্যমে আহ, রোগী কিন্তু বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারে। যেমন তার হচ্ছে ওভাম প্রিজার্ভ রাখা যায় কিনা বা এমব্রায়ো প্রিজার্ভেশন, এ ধরনের পদ্ধতিগুলো কিন্তু এখন বাংলাদেশেও সম্ভব। তো দেখা যাচ্ছে সেগুলোর মাধ্যমে যেমন সে পরবর্তীতে গর্ভধারণ করতে পারে। তাছাড়া কোনো রোগী যদি কেমোথেরাপি, রেডিওথেরাপি শেষ করে, তারপরে দেখা যাচ্ছে আহ, কয়েক বছর পরে তার কিন্তু আবার ফার্টিলিটি পুনরায় ফিরে আসা সম্ভব।
আর যদি বয়স কম থাকে তার কিন্তু পুনরায় ফার্টিলিটি ফিরে আসা সম্ভব, এবং এমন উদাহরণ নেহায়েত কম নয় যারা চিকিৎসা শেষ করে পরবর্তীতে সন্তান গ্রহণ করেছে। ম্যাডাম, এই কেমোথেরাপি বা বিভিন্ন ধরনের ক্যান্সার চিকিৎসার কারণে অনেক সময় চুল পড়ে যায়, মাথার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, বিভিন্ন ধরনের ক্ষুধামন্দা বা বিভিন্ন ধরনের দুর্বলতা দেখা যায়। এটা চিরস্থায়ী হয়ে যায় কিনা বা এই সম্পর্কে মানুষের যে ভয়, এটা কিভাবে জয় করবে? এটার সত্যতা কতটুকু? যে এটা কি মানে সারা জীবনের জন্য চুল পড়ে যায় নাকি চিকিৎসাকালীনের জন্য? এই বিষয়টা যদি একটু বলেন। জি, এই প্রশ্নটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমন। মানে শুরুতেই যখন কোনো রোগী আমাদের কাছে কেমোথেরাপির জন্য আসেন, শুরুতেই কিন্তু তাদের প্রশ্ন থাকে যে চুল কি পড়ে যাবে? তখন আমরা যে উত্তরটি দিয়ে থাকি, অনেকগুলো কেমোথেরাপির প্রভাবে চুল পড়ে যায়, আবার অনেকগুলো কেমোথেরাপির প্রভাবে কিন্তু চুল পড়ে না। তো যেহেতু কিছু কেমোথেরাপি আমরা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেগুলোতে আসলে চুল পড়ে যায়, এক্ষেত্রে আমরা যেটি বলে থাকি যে কেমোথেরাপি চলাকালীন পিরিয়ডে তার আস্তে আস্তে সময়কালীন এই সময়ে তার আস্তে আস্তে হয়তো চুলগুলো পড়ে যাবে, বা পুরোপুরি সম্পূর্ণরূপে অনেক বেশিরভাগ চুলই পড়ে যাবে। কিন্তু কেমোথেরাপি শেষ হলে রোগীর আবার চুল আবার ফিরে আসে, এবং সেটি দেখা যায় যে অনেক সময় পূর্বের চুলের থেকেও অনেক সুন্দর চুল অনেকের হয়। এই কথাটিও মিথ্যা নয়। তো দেখা যাচ্ছে এই ভয়টি আসলে কাটিয়ে কেমোথেরাপির যে বিভিন্ন ভয় বা কেমোথেরাপির যে সাইড ইফেক্টের মধ্যে আরো আরো আছে, অনেকের মনে করে যে দুর্বল হয়ে যাব, ক্ষুধামন্দা হবে বা বমি হবে কিনা। তো এই সবকিছু সাইড ইফেক্ট যেমন কেমোথেরাপির পাশাপাশি হতে পারে, তো এগুলোর চিকিৎসাও বিদ্যমান, এবং এগুলোর চিকিৎসা আমরা ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে ক্যান্সারের যে স্পেসিফিক ট্রিটমেন্ট কেমোথেরাপি বা রেডিওথেরাপি এর পাশাপাশি আমরা দিয়ে থাকি। সেটি যেমন ট্রিটমেন্ট চলাকালীন, ট্রিটমেন্ট শেষ হওয়ার পরেও এই ট্রিটমেন্ট গুলো আমরা কন্টিনিউ করে থাকি। ক্ষেত্র বিশেষে অন্যান্য বিশেষজ্ঞের কাছে আমরা রেফারও করে থাকি। ম্যাডাম, আমরা একটু শেষের দিকে জানতে চাই ম্যাডাম, যে কত বছর বয়সে মানুষের কত বছর বয়স হলে, একজন নারীর কত বছর বয়স হলে এই স্তন ক্যান্সারের ঝুঁকিটা বা বাড়তে থাকে, বা তাদেরকে এই স্তন ক্যান্সারে সচেতন হতে হবে, এই বয়স ভেদে একটু যদি আলোচনা করতেন ম্যাডাম। আচ্ছা, স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা আসলে একজন নারী যখন পরিণত বয়সে পরিণত হন, বা পিউবার্টির পরে যখন পরিণত হন একজন নারী, তো তখন থেকেই হওয়া উচিত। কিন্তু যেটা হচ্ছে আমরা রেগুলার স্ক্রিনিং বা বাৎসরিক স্ক্রিনিং যে কথাটি রিকমেন্ডেড আছে বা যে কথাটি বলে থাকা হয়, সেটা বলা হয় সাধারণত 40-এর পরে প্রতি বছর, বা ক্ষেত্র বিশেষে 35-এর পরে প্রতি বছর। কারণ দেখা যাচ্ছে যে আমাদের যে জনসংখ্যা বা আমাদের যে পপুলেশন, বিশেষ করে বাংলাদেশের যে পপুলেশন, তার মধ্যে দেখা যাচ্ছে 30-এর পরেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের অনেক রোগী আমরা পেয়ে থাকি। তো সুতরাং 30-35 বছর থেকেই যদি একটি সচেতনতামূলক আচরণ দেখতে পাই জনসাধারণের মাঝে, তাহলে এই ক্যান্সারটা নিয়ে যে ভয় বা যে ধরনের আশঙ্কার কথাগুলো আমরা ভেবে থাকি, সেটি জয় করা সম্ভব। তবে 40-এর পর থেকে আহ, একটি রেগুলার স্ক্রিনিং এর শিডিউলে চলে আসা উচিত, যেটি বিভিন্ন দেখা যাচ্ছে বহির্বিশ্বে, সেটা তো বহির্বিশ্বে সাধারণত ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে রুগীদেরকে তো ফোন করে করে ডেকে এনে স্ক্রিনিং করানো হয়। আমাদের দেশে এখনো এভাবে হয়নি, তো সচেতনতা নিজেদের মধ্যেই থাকা উচিত। এবং হচ্ছে 50 বা 55 ঊর্ধ্বে যারা আছেন, বয়স বাড়ার সাথে সাথে এই ক্যান্সারের ঝুঁকিটি বাড়ে। তো 50 বা 55 ঊর্ধ্বে যারা আছেন তারা বাৎসরিক অন্তত করা উচিত। আরো ভালো হয় যদি আরো ফ্রিকুয়েন্টলি বা একটু ঘন ঘন নিজে সচেতন হয়ে পরীক্ষা করেন, বা কোনো ডাক্তারের কাছে এসে পরীক্ষা করান। ধন্যবাদ ম্যাডাম। আমরা কিছু কমেন্টস একটু দেখতে চাই। যারা অনুষ্ঠান দেখছেন তারা কিছু কমেন্টস লিখেছেন। ইঞ্জিনিয়ার নাজিমউদ্দিন লিখছেন, সুন্দর একটা প্রোগ্রাম। ধন্যবাদ নাজিমউদ্দিন ভাই আপনাকে। এরপরে হিরু মিয়া কমেন্টস করেছেন, খুব সুন্দর সচেতনতামূলক কাজ, এটা চলমান থাকলে অনেক ভালো হবে। ধন্যবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ। ওকে। তারপরে এমডি জহির লিখেছেন, ধন্যবাদ মানব কল্যাণে কাজ করার জন্য। ইমরান হোসেন, সুন্দর একটা প্রোগ্রাম, অনেক তথ্য পেলাম যেগুলো জানা ছিল না।
তো আমাদের এই ছোট্ট আয়োজন যদি কারো ভালো লাগে বা কেউ যদি উপকৃত হন, আমরাও নিজেরা কৃতজ্ঞ। আমরা আমাদের এই আয়োজন পরিশ্রমটা আমরা আশা করি যে এটা আ ফলপ্রসূ হয়েছে। আর ম্যাডাম আমরা একটু শেষের দিকে ২-১ টা কথা একটু জানতে চাইবো যে, জি, আমরা অনেক সময় ব্রেস্টকে আমরা রিশেপ করে থাকি। আমরা আচ্ছা। ব্রেস্টের ব্রেস্টের সৌন্দর্য বাড়ানোর জন্য বা ব্রেস্টের যত্ন নেওয়ার জন্য আমরা ব্রেস্টকে রিশেপ, রিসাইজ বিভিন্ন ধরনের করে থাকি। তো জি। এই ক্ষেত্রে কি স্তন ক্যান্সারের কিছুটা ঝুঁকি বাড়তে পারে কিনা? আচ্ছা, এটি একটি আ আ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে মনে করে থাকেন যে এবং এই প্রশ্নটি আমি আগেও ফেস করেছি যে ব্রেস্টের যে প্লাস্টিক সার্জারি বা রিকনস্ট্রাকটিভ সার্জারির কথা বললেন, যেটার মাধ্যমে অনেকে অনেক নারীরা তাদের পছন্দ মতো রিশেপিং করে থাকেন। তো এই ধরনের সার্জারির ক্ষেত্রে বা এই ধরনের সার্জারির পরে বা এই ধরনের সার্জারির কারণে যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়েছে, এখনো কোনো গবেষণার মাধ্যমে এর কোনো এভিডেন্স পাওয়া যায়নি। তো সুতরাং এটি এখনো বলার উপায় নেই যে ব্রেস্ট রিকনস্ট্রাকটিভ সার্জারির মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে বা বেড়ে থাকতে পারে। হয়তোবা এগুলো নিয়ে গবেষণা সামনে আরো হবে। হয়তোবা মানুষের যে মনে যে প্রশ্ন বা মনে যে বিভিন্ন ধারণা সেটি গবেষণার মাধ্যমে সেটি প্রুফ বা ডিসপ্রুফ করা সম্ভব হবে। জি, তাহলে আমরা এটাও একটা জানার বিষয় ছিল। আরো কিছু অনেকে পরে এসে যুক্ত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি আজকে অনেকেই পরবর্তীতে আমরা যতটা শুরুর দিকে আমাদের দর্শক ছিল, সরাসরি এই মুহূর্তে আমাদের লাইভের সংখ্যা অর্থাৎ দর্শকদের বেড়েছে। তাদের সৌজন্য হলেও আমরা একটু আমাদের এই অনুষ্ঠানে আরো ২-১ টা প্রশ্ন নিচ্ছি। মানিক মিয়া যুক্ত হয়েছেন। তিনি তার কমেন্টস মা আ তিনিও প্রশংসাই করেছেন। মাশাআল্লাহ! খুব সুন্দর একটি আলোচনা। ধন্যবাদ মানিক। ম্যাডাম আমরা এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমরা অনেক কথাই শুনছি বর্তমানে। তো এইটার জন্য আমাদের যেরকম পরিবারের সদস্যদের রয়েছে এবং নিজেদের দেশের মানুষেরও রয়েছে। তো আমরা আমাদের প্রিয় মানুষটাকে জন্মদিনে আমরা কেক উপহার দেই। জন্মদিনে শাড়ি উপহার দেই। জন্মদিনে গাড়ি-বাড়ি উপহার দেই। আমরা যদি আমাদের প্রিয় মানুষটাকে যদি একটু স্ক্রিনিং এর জন্য যদি একটা অনকোলজিস্ট এর কাছে নিয়ে যেতে পারি, একটা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি যে সে সুস্থ আছে কিনা। আমি মনে করি যে প্রতি বছর একবার তার জন্মদিন যেদিন হবে, সেই দিন জন্মদিনে যেন আমরা তার জরায়ু ক্যান্সার বা তার ব্রেস্ট ক্যান্সার এটা ক্যান্সারের জীবাণু দ্বারা আছে কিনা, সে সুস্থ আছে কিনা। ম্যাডাম আপনি কিভাবে এই জিনিসটা বলতে চান? খুবই সুন্দর একটা কথা বলেছেন এবং আরো একটি সুন্দর বিষয় যেটি নিয়ে আসলে সময় সীমাবদ্ধতার কারণে বা হচ্ছে শুধুমাত্র এই মাসটি উপলক্ষে আমরা আলোচনা করছি দেখে এর বাইরে যাইনি, সেটি হচ্ছে জরায়ু ক্যান্সার। তো ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার এই দুটো কিন্তু জাতীয়ভাবে স্ক্রিনিং এর পর্যায়ে এখন বাংলাদেশে আছে। যেটি বললাম যে হয়তোবা বহির্বিশ্বের মতো বা ওয়েস্টার্ন কান্ট্রির মতো আমরা ফোন করে বলছি না যে রোগীদের বা জনসাধারণকে যে আপনি আসেন স্ক্রিনিং করেন, কিন্তু এই সচেতনতা নিজেদের মধ্যেই থাকতে হবে, কারণ এর সেন্টার যেমন হচ্ছে বিভিন্ন বেসরকারি পর্যায়ে আছে, সরকারি পর্যায়েও আছে। আহ, যেমন হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং এর পদ্ধতি দিকগুলো তো বললাম, জরায়ু ক্যান্সারের জন্য যে একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার মাধ্যমে পরীক্ষা করা, ভায়া টেস্ট করা, প্যাপ স্মিয়ার টেস্ট করা বা এইচপিভি ডিএনএ টেস্ট করা, বিভিন্ন ধরনের টেস্ট আছে যেগুলোর মাধ্যমে শুরুতেই শনাক্ত করা সম্ভব। আর যেটি হলো যে স্বাস্থ্যের কথাটা আমরা সবার শেষে চিন্তা করি, বৈষয়িক কথাগুলি হয়তো আমরা শুরুতে ভাবি। সে কারণেই আপনার কথাটা খুবই সুন্দর লেগেছে যে হ্যাঁ, প্রিয় মানুষের স্বাস্থ্যের কথাটা চিন্তা করা খুবই জরুরি এবং সেটি তাকে সচেতন করা, যে বাসায় এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করা, নিজের মধ্যে কোনো সমস্যা হলে সেটি নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আলাপ আলোচনার উন্মুক্ত যেমন করা, প্রয়োজন বোধে কোনো ডক্টরের শরণাপন্ন হওয়া, অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া খুবই জরুরি। তো বিশেষ মানুষের বিশেষ দিন স্তন ক্যান্সার স্ক্রিনিং করে নিন। আমরা একটা স্লোগান আজকে থেকে আমরা এটা বলতে পারি। আর এখানে আরো ২ একটা কমেন্টস আসমা আক্তার আমার ছোট বোন লিখেছে, "আসসালামু আলাইকুম ভাইয়া অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আশা করি আমাদের সবার প্রয়োজনীয় বিষয়ে সবাই
জানতে পারবে। সেই সাথে সে আরো লিখেছে, আসলে আমাদের দেশে যেসব নারী আছে, আমরা আসলে লজ্জার কারণে অনেক ডাক্তারের কাছে যাই না। কিন্তু আসলে আমাদের ডাক্তারের এই বিষয়গুলো খুব বেশি জানা প্রয়োজন, অন্যকে জানানো প্রয়োজন। সবাই বেশি, বেশি শেয়ার ও কমেন্টস, লাইক করে যেন সবাই জানতে পারে, সবার উপকার হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। তোর কমেন্ট মন ধন্যবাদ। জি। তো আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী ২৬শে অক্টোবর সারা বিশ্বের মতো বাংলাদেশেও এবং বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো ইনসাফ বারাকা হাসপাতাল, আমরা যে প্রতিষ্ঠানের আজকে প্ল্যাটফর্মে আমরা অনুষ্ঠানটা করছি, যে আগামী ২৬শে অক্টোবর বিশ্ব স্তন ক্যান্সার দিবস উপলক্ষে ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্প ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প করতে যাচ্ছে ইনসাফ বারাকা হাসপাতাল। এ সম্পর্কে যদি ম্যাডাম আপনি আমাদের একটু বলেন। এটি একটি অত্যন্ত সুখবর। আমরা আগামী ইনসাফ বারাকা কিডনি এবং জেনারেল হাসপাতালের ব্যানারে আগামী ২৬শে অক্টোবর একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করছি, যেটির প্রধান লক্ষ্য হবে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং। যেহেতু অক্টোবর মাস হলো ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক মাস, সারা বিশ্বের মতো বাংলাদেশেও এটি পালন হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের মতো ক্যান্সার হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি পর্যায়ের বিভিন্ন হাসপাতালে এটি পালন হচ্ছে। তো আমাদের পালনের আরেকটি ধাপ, আজকে যেমন লাইভ অনুষ্ঠান একটি ধাপ ছিল, তো হচ্ছে আরেকটি ধাপ হলো স্ক্রিনিং ক্যাম্প করা। সেখানে আমার পাশাপাশি আরো কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন, সবাই খুবই অভিজ্ঞতা সম্পন্ন। সুতরাং আমি হচ্ছে যারা দর্শক শ্রোতা আছেন বা যারা পরবর্তীতে লাইভে যুক্ত হতে পারেননি, পরবর্তীতে ভিডিওটি দেখবেন, আমি আশা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, আপনারা সরাসরি নিঃসংকোচে আমাদের কাছে চলে আসুন আগামী ২৬শে অক্টোবর ইনসাফ বারাকা কিডনি ও জেনারেল হাসপাতাল। ধন্যবাদ। আমরা আগামী ২৬শে অক্টোবর সেই দিনটার আশায় রইলাম, যেখানে আমাদের ডক্টর তাসনিম ম্যাডামও রয়েছেন এবং বাংলাদেশের আরো ৩ জন খ্যাতিমান অনকোলজিস্ট আমাদের এবং সার্জারি বিশেষজ্ঞ তারা থাকবেন আমাদের পরামর্শ দেওয়ার জন্য। ভয়ের কোনো কারণ নেই। সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই স্ক্রিনিং ক্যাম্পটা এবং চিকিৎসার পরামর্শ আমরা গ্রহণের জন্য। তো অনেকেই প্রশ্ন করেছেন, অফলাইনে আমার হাতে কটা প্রশ্ন, তাসনিম ম্যাডামকে আমরা কোথায় পাবো চিকিৎসার জন্য? যেটি আমি একটু আগেই উল্লেখ করলাম, ইনসাফ বারাকা কিডনি ও জেনারেল হাসপাতালে আমি নিয়মিত চেম্বার করছি। পাশাপাশি আমি সরকারিভাবে আছি এখন বিশেষজ্ঞ অঙ্কোলজিস্ট হিসেবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতাল মহাখালীতে। তো আপনারা এই জায়গাগুলোতে এসে আমার সাথে যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি আমাদের এই অনুষ্ঠানের আজকে প্রথম অতিথি। আমরা প্রায় দীর্ঘ ৩ বছর আমরা এই অনুষ্ঠানটা করছি। এই ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা। ম্যাডাম শুনতে পাচ্ছেন আমাদের? জি আজকে জি এই শুনতে পাচ্ছি। অতিথি হিসাবে এসে আমাদের এই অনুষ্ঠানটা আপনি কিভাবে মূল্যায়ন করেন? এই ধরনের সোশ্যাল মিডিয়া ভিত্তিক এই অনুষ্ঠানটা আপনার কেমন লাগে? কতটা প্রয়োজন? কি পরামর্শ আপনার? এ ধরনের অনুষ্ঠান আসলে খুবই জরুরি এবং প্রথমত আমি বলতে চাই এই অনুষ্ঠানে আমি প্রথম আতিথেয়তা গ্রহণ করে খুবই আনন্দিত এবং আমি খুবই খুশি যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছি। যেটি বলেছি আমরা যে মোকাবেলার লড়াই একার নয়, তো হয়তোবা অনেকে এই ধরনের লাইভের মাধ্যমে এটির গুরুত্ব এমনই যে হয়তোবা অনেকে বাসায় বসে বসে তার নিজের সমস্যাগুলো চিন্তা করছে যে আমি কাকে বলবো, কিভাবে বলবো, বা আমার বলা উচিত হবে কিনা, বা বলা আমি যদি আমার সমস্যাগুলো বলি স্তন ক্যান্সার নিয়ে বা স্তন নিয়ে যে কোনো ধরনের সমস্যা, তারপরে যদি মানে কোনো ধরনের রোগ নির্ণয় হয়, তাহলে তার পরবর্তী ধাপগুলো কি হবে, নানা ধরনের প্রশ্ন মানুষের মাথায় আসে। এবং হচ্ছে সাধারণত ছোটখাটো প্রশ্নগুলো কার কাছে জানতে চাইবে অনেকেই বুঝতে পারেন না। এ ধরনের লাইভ অনুষ্ঠান যদি ঘরে বসে নিজের মোবাইলের মধ্যে বা নিজের ল্যাপটপে বসে একজন এটি উপভোগ করতে পারেন বা এটি দর্শক শ্রোতা হিসেবে এটি অ্যাটেন্ড করতে পারেন, আমি মনে করি যে সচেতনতা মানুষের মাঝে যে তৈরি হচ্ছে তা আরো বহুগুণে বেড়ে যাবে। তো এ ধরনের সোশ্যাল মিডিয়া ভিত্তিক যে প্রোগ্রামগুলো আমি নিজে খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং আমি এর আরো উত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ ম্যাডাম। আপনার
এই সুন্দর প্রশংসা আমার পথ চলাকে আরো সুদৃঢ় করবে। ধন্যবাদ ইনসাফ বারাকা হাসপাতালকে। শেষের একটা প্রশ্ন ছোট বোন আসমার। আসসালামু আলাইকুম ম্যাডাম। আমার একটা প্রশ্ন ছিল। আশা করি ব্রেস্ট ক্যান্সার যেন না হয় তার জন্য আমরা আসলে কি করতে পারি? যদি আমাদের একটু খুলে বলতেন। এইটা আপনার কাছে আমারও শেষ প্রশ্ন ছিল। কিভাবে আমাদের এই ব্রেস্ট ক্যান্সার মুক্ত জীবন গড়তে পারি? কি পরামর্শ থাকবে আপনার? জি, যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির যে কারণগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ করেছি যেমন। তো ব্রেস্ট ক্যান্সারের যে ঝুঁকিগুলো তার মধ্যে যেমন আছে কিছু আনমডিফায়েবল বা যেগুলো আসলে আমাদের হাতে নেই বা নিয়ন্ত্রণে নেই, যেমন বয়স বেড়ে যাওয়া, এটা তো আমাদের হাতে নেই। বা যেমন হচ্ছে যার পারিবারিক ইতিহাস আছে বা জেনেটিক একটি মিউটেশন আছে, এটি তো আমার হাতে নেই। বা হচ্ছে আহ, আহ, এ ধরনের জিনিসগুলো, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো আমাদের হাতে আছে। যেমন যে ঝুঁকির মধ্যে আছে যে ধূমপান বা মদ্যপান, এগুলো পরিহার করা সম্পূর্ণরূপে। বা ফ্যাটি ফুড বা যেগুলো হচ্ছে স্থূলতার কারণ হয়ে দাঁড়ায় বা মেদবহুলতার কারণ হয়ে দাঁড়ায় শরীরে, ওবেসিটি কমানো। এই জিনিসটি করার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে একটি দৈনিক সুষম খাবার গ্রহণ করা। শর্করার পাশাপাশি ভিটামিন, আমিষ সমৃদ্ধ একটি খাদ্য তালিকা ফলো করা। পাশাপাশি হচ্ছে প্রতিদিন ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকা, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করা অথবা হাঁটাহাঁটির অভ্যাস গড়ে তোলা। এগুলোও কিন্তু শরীরে যে অতিরিক্ত ইস্ট্রোজেনের প্রভাব সেটি কমাতে পারে। আর কিছু আনমডিফাইবল ফ্যাক্টর যেমন হচ্ছে যে যে আগে আগে ঋতুবর্তী হয়ে পড়ছে বা দেরিতে ঋতু জরায় অবতীর্ণ হচ্ছে, এগুলো তো যেমন আনমডিফাইবল, এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব না। কিন্তু ইস্ট্রোজেনের প্রভাব বাড়ছে, যেমন হচ্ছে যে যিনি ইচ্ছা করে নিঃসন্তান আছেন বা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বড়ির ব্যবহার, যেটি আমি অবশ্য উল্লেখ করতে ভুলে গিয়েছি, জন্ম নিয়ন্ত্রণ বড়ির ব্যবহার যেটি হচ্ছে ইস্ট্রোজেনের প্রভাব বাড়িয়ে দেয় শরীরে। তো এটি যেমন পরিহার করে অন্য কোনো জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করা। বা হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, মেনোপজাল যে মহিলা, অনেকেই দেখা যায় যে সিমটম গুলো বা লক্ষণগুলো সহ্য করতে না পেরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির শরণাপন্ন হন। তো এগুলো এগুলো আবার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তো এই জিনিসগুলো হচ্ছে মডিফায়েবল, যে ইস্ট্রোজেনের প্রভাবটি শরীরে যেন অতিরিক্ত না হয়, এগুলো মডিফায়েবল ফ্যাক্টর, এগুলোকে পরিহার করা সম্ভব। জি ম্যাডাম। সেই সাথে আমরা শুনেছি যে যেটা আপনি বলছিলেন যে সঠিক সময়ে যদি সন্তান ধারণ না করে, মানে অনেক দেরি করে সন্তান ধারণ করা, জি, এটা একটা সঠিক ফ্যাক্টর। সময়ে জি, সঠিক সময়ে সন্তান ধারণ করা এই ব্যাপারটিও যেমন পার্শিয়ালি মডিফায়েবল। অনেকে হয়তো জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহার করে বা যে কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে ইচ্ছা করে সন্তান ধারণটি পিছিয়ে নিচ্ছেন। তো তারা যেটি করতে পারেন যে 30-এর পূর্বেই যেন সন্তান ধারণ করতে পারেন। এই এই এটি কিন্তু গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠিত। যারা 30-এর পরে সন্তান ধারণ করছে তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি 30-এর পূর্বে যারা গ্রহণ করছে তাদের থেকে বেশি। তো এটি হচ্ছে পার্শিয়ালি মডিফাইড। এই বিষয়টিও আসলে নারীদের মধ্যে সচেতনতামূলক একটি বার্তা হতে পারে। জি, আমরা অবশ্যই 30-এর আগে আমরা চেষ্টা করব সন্তান ধারণ করার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে, ম্যাডাম শুনতে পাচ্ছেন আমাদের? ম্যাডাম জি আমরা জি, শুনতে পাচ্ছি। একদম অনুষ্ঠান শেষের দিকেও এসে আর ২-১ টা কমেন্টস নিতে হচ্ছে। একদম শেষ করছি। মুস্তাক আহমেদ লিখছেন, "এই ধরনের লাইভ সচেতনতামূলক প্রোগ্রামের মাধ্যমে মানুষ অনেক ঝুঁকি থেকে রক্ষা পাবে।" যাক, এটা একটা রক্ষার একটা বিষয় এখানে আমরা পেয়ে গেলাম। আর তার সাথে আমাদের একজন প্রিয় মানুষ, অ্যা এই প্রতিষ্ঠানের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান স্যারকে আমরা দেখতে পাচ্ছি। তিনি লিখছেন, "ব্রেস্ট ক্যান্সার কি ছেলেদের হওয়ার সম্ভাবনা আছে?" স্যার আছে, ম্যাডাম বলবেন। আমরা এই বিষয়ে আমরা আলোচনা করেছি। ম্যাডাম যদি আপনি এক লাইনে যদি কিছু বলতে চান। আচ্ছা, হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সার ছেলেদের মধ্যেও হওয়ার সম্ভাবনা যে একেবারে নাই তা না। ছেলেদের মধ্যেও হওয়ার সম্ভাবনা আছে। যে বিষয়টি আগেই উল্লেখ করেছি যে 100 জন ব্রেস্ট ক্যান্সার রোগীর মধ্যে হয়তোবা একজন বা less than 1% হচ্ছে পুরুষ স্তন ক্যান্সারের রোগী।
তো দেখা যাচ্ছে পুরুষদের মধ্যে কেন এই স্ক্রিনিং এর কথাটি বলা হয় না, শুধুমাত্র মহিলাদের মধ্যে বলা হয়, এটির কারণ হচ্ছে যে পুরুষদের স্তনের আকার আকৃতি বা হচ্ছে ভলিউমটি কম থাকে, যে কারণে যে কোনো ধরনের লক্ষণ খুব সহজেই দেখা যায় বা খুব সহজেই শনাক্ত করা যায়। মহিলাদের মধ্যে যেহেতু আকার আকৃতি বেশি থাকে এবং এটির ভলিউম বেশি থাকে, তো এটির মধ্যে তাদের মধ্যে আহ, এটি শনাক্তকরণ অনেক সময় দেরি হয়, এবং তাদের মধ্যেই 100 জনের মধ্যে 99 জনই আসলে নারী ব্রেস্ট ক্যান্সার। জি, আমরা এই প্রশ্ন আসতেই থাকবে, চলতেই থাকবে, কিন্তু আমাদের সময় কম। আমরা দীর্ঘ প্রায় ৫০ মিনিট অনুষ্ঠান করে ফেলেছি। একদম শেষের দিকে অনেকেই অনেক বড় প্রশংসা দিয়ে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই সালাম দিয়েছেন। নজরুল ইসলাম শাওন, আসসালামু আলাইকুম। আমরা ওয়ালাইকুম সালাম, সালাম গ্রহণ করলাম। আ আ হাফিজ স্যার ধন্যবাদ জানিয়েছেন। তার ধন্যবাদ আমরা গ্রহণ করলাম। আমরা চাই আপনারা সচেতন থাকুন। আমরা সুন্দর একটা আ জীবন করতে চাই, সুন্দর একটা দেশ করতে চাই। শরীর সুস্থ থাকলে সবই সম্ভব। শরীর যদি অসুস্থ হয়ে পড়ে কোনো কিছুই সম্ভব না। তো সবার আগে সচেতনতা। আমরা প্রিভেনশন ইস বেটার দ্যান কিউর। যে আমরা চিকিৎসার আগে যেন প্রতিরোধ যেন করতে পারি। ম্যাডাম যদি ৩০ সেকেন্ডে কিছু বলতে চান ম্যাডাম। শেষ করছি অনুষ্ঠান। 30 সেকেন্ডে আমি আমার আজকে যে আলোচনার বিষয়, সেই বিষয়ে আমি হচ্ছে দর্শকদের এটিই বলতে চাই যে সচেতন হন, ভয়ের কোনো কারণ নয়। আর নয় লজ্জাও ভয়, স্তন ক্যান্সার নিরাময় হয়, এবং এটির লড়াই একার নয়, এটির লড়াই সকলে মিলে। তো স্ক্রিনিং রেগুলার করুন, সচেতন হন, সচেতন করুন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর সেই কথাটা আবার বছরে একবার প্রিয় মানুষের প্রিয় দিন স্ক্রিনিং, মানে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং। প্রিয় মানুষের প্রিয় দিন ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং। এই স্লোগানটা যেন আমরা করতে পারি। আমরা প্রিয় মানুষের জন্মদিনে তাকে যেন সে সুস্থ আছে কিনা এটা যেন আমরা স্ক্রিনিং এর মাধ্যমে যেন আমরা জানতে পারি। আর ম্যাডাম যেটা বললেন যে ভয় নয়, আমাদের সবাই মিলে আসুন আমরা ক্যান্সারকে জয় করি। আমরা আজকে এখানেই শেষ করতে চাই আজকের অনুষ্ঠান। দেখা হচ্ছে আগামী ২৬শে অক্টোবর, যেখানে তাসরিন ম্যাডাম সহ অন্যান্য অনুষ্ঠানটা আমরা থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।